আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা দেখব সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বিপিএসসির মাধ্যমে যে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সে নিয়োগ বিজ্ঞপ্তি উপলক্ষে যারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে উপসহকারী কৃষি কর্মকর্তা পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের বিশেষ আয়োজন বিগত সালের প্রশ্ন ব্যাংক সমাধান ও সহজ ব্যাখ্যা। আপনি যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা পদে পরীক্ষা দিবেন তাহলে আপনার জন্য এই লেকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা অনুরোধ করে রাখবো, লেকচারটি যদি আপনি নতুন থেকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটির সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন, এতে আমাদের লেকচারগুলো পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছাবে। শুরুতে আমরা আপনাকে লেকচার শিটটি একটু দেখিয়ে নিই। অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের সাথে আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমাদের প্রথম প্রশ্নে রয়েছে, সাধারণত ডিমের মধ্যে ভ্রূণের ফিজিওলজিক্যাল জিরো তাপমাত্রা গড়ে কত ডিগ্রি ফারেনহাইট? এটি হচ্ছে 75 ডিগ্রি ফারেনহাইট। সাধারণত ডিমের মধ্যে ভ্রূণের ফিজিওলজিক্যাল জিরো তাপমাত্রা গড়ে 75 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে। ফারেনহাইটটা কি? ফারেনহাইট হলো তাপমাত্রা পরিমাপের স্কেল, যা 1724 সালে প্রস্তাব করা হয় এবং জার্মান পদার্থবিদ ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট 1686 থেকে 1736-এর নাম অনুসারে নামকরণ করা হয়। বর্তমানে বিশ্বের অধিকাংশ দেশে তাপমাত্রা পরিমাপের জন্য সেলসিয়াস স্কেল ব্যবহৃত হচ্ছে। যুক্তরাষ্ট্রসহ আরও অল্প কিছু দেশ যেমন ব্রাজিলও এখন ফারেনহাইট স্কেল ব্যবহৃত হয়। আমাদের 2 নম্বর প্রশ্নে কী রয়েছে? ফ্রিজার বার্ন জারণ থেকে রক্ষার জন্য হিমায়িত করার পূর্বে মাছের দেহে উপর বরফের যে আস্তরণ দেওয়া হয় তাকে কি বলে? গ্যাটজিং। কি বলে? গ্যাটজিং। এটি কি মূলত? এটি ফ্রিজার বার্ন জারণ থেকে রক্ষার জন্য হিমায়িত করার পূর্বে মাছের দেহের উপর বরফের যে আস্তরণটা দেওয়া হয় মূলত তাকে আমরা গ্যাটজিং বলবো। হ্যাঁ, ফ্রিজারেটর এর অর্থ কী? কথ্য ভাষা হচ্ছে ফ্রিজ বা হিমায়ক। কৃত্রিমভাবে খাদ্য পানীয় ঠান্ডা করে সংরক্ষণ করার একটি জনপ্রিয় গৃহস্থালী যন্ত্র। এতে থাকে তাপ নিরোধক কম্পার্টমেন্ট এবং একটি হিট পাম্প, যান্ত্রিক বৈদ্যুতিক বা রাসায়নিক, যা ফ্রিজের ভেতর থেকে তাপ বাইরে বের করে দেয়। ফলে চারপাশের পরিবেশের তাপমাত্রার চেয়ে ফ্রিজের অভ্যন্তরে তাপমাত্রা অনেকটা কি থাকে? কম থাকে। উন্নত বিশ্বে খাদ্য সংরক্ষণের অপরিহার্যভাবে রেফ্রিজারেশন করা হয়। নিম্ন তাপমাত্রায় ব্যাকটেরিয়ার কম প্রজনন করে ও কম ছড়ায়, সেই কারণে খাদ্য সহজে পচে না। রেফ্রিজারেটরের ভেতর তাপমাত্রা গলনাঙ্কের সামান্য উপরে থাকে। পচনশীল খাদ্য সংরক্ষণের জন্য সবচেয়ে অনুকূল তাপমাত্রা হলো 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 37 থেকে 41 ডিগ্রি ফারেনহাইট। রেফ্রিজারেটর অনুরূপ যন্ত্র ফ্রিজ কিন্তু গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রা বজায় রাখে। এর আগে প্রায় 1.5 শতাব্দী ঘর বাড়িতে খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হতো আইস বক্স। সে কারণে আমেরিকার রেফ্রিজারেটরকে কখনো কখনো আইস বক্সও বলা হয়ে থাকে। খাদ্য ঠান্ডা করে জমানোর প্রথম পদ্ধতিতে বরফ ব্যবহার করা হয়েছিল, আর কৃত্রিম রেফ্রিজারেশন শুরু হয় 1750 দশকের মধ্যভাগে। 1800 শতকের প্রথম ভাগ তা আরও উন্নত হয়। আমরা প্রত্যেকটি প্রশ্নের সাথে ব্যাখ্যা আলোচনা করার চেষ্টা করছি, আপনারা ধৈর্য সহকারে ক্লাসটি করুন। ইনশাল্লাহ সহজে আপনাদের প্রশ্নগুলো মনে থাকবে। 3 নম্বর প্রশ্নে কী রয়েছে? 3 নম্বর প্রশ্নে রয়েছে, নিচের কোন গাছটি জীবন্ত বেড়া হিসেবে ব্যবহারযোগ্য নয়? সেটি হচ্ছে মূলা। আর বাকি সবগুলোই আমরা জীবন্ত বেড়া হিসেবে ব্যবহার করতে পারবো। ঢোলকমলি, বাবলা, গর্জন, এগুলো আমাদের বেড়া হিসেবে কী করা যাবে? ব্যবহার করা যাবে। ঠিক আছে। আচ্ছা, মূলা গাছটি হচ্ছে জীবন্ত বেড়া হিসেবে ব্যবহারযোগ্য নয়।
মূলা একটি মূল বিশেষ খাবার উপযোগী সবজি। রোমানদের মধ্যে ইউরোপে ব্র্যাসিকাসি পরিবারের একটি ঘরোয়া খাবার ছিল মূলা। সারা বিশ্বে মূলা জন্মায় এবং খাওয়া হয়। বেশিরভাগ সময় একটি কাঁচা কচকচে সালাদ সবজি হিসাবেও আমরা কি করে থাকি, এটি খেয়ে থাকি। মূলা অনেক বৈচিত্র্যময় আকারে, আলাদা গন্ধযুক্ত, বিভিন্ন রং এবং পরিপক্ক হওয়ার সময়ের বিভিন্নতা রয়েছে। মূলা গাছ দ্বারা বিভিন্ন মিশ্রিত রাসায়নিক নির্গত হওয়ার কারণে এটি তীব্র গন্ধযুক্ত হয়, যার সাথে যুক্ত থাকে গ্লোসাইনোলেট, মাইরোনিসাস এবং ইসোথিওসায়ানেট। মূলা কখনো কখনো অন্যান্য সবজির সাথে সহচর সবজি হিসাবে জন্মায় এবং কিছু কীটপতঙ্গ ও রোগে ভুগে। তারা অঙ্কুরিত হয় দ্রুত এবং বড় হয় দ্রুত। তার সাথে ছোট জাতের মূলা খাওয়ার উপযোগী হয় 1 মাসের মধ্যে, যেখানে বড় জাতের মূলা সময় নেয় কয়েক মাস। মূলা সাধারণত ঘাটতি পূরণের শীতকালীন সবজি হিসাবে বাজারে ব্যবহৃত হয়। ঠিক যেমন অবহেলিত সবজি কিছু মূলা জাতের বীজ থেকে জন্মায় নেয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কিছু তেল উৎপাদনের জন্য ব্যবহৃত হয়, কিছু ব্যবহৃত হয় বীজ তৈরিতে, এবং মূলা ও মূলার পাতা উভয়ে মাঝে মাঝে ঠান্ডা খাবার হিসাবেও আমরা রান্না করে থাকি। 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, নিচের কোন সবজিটির বীজ হতে বীজতলায় বিশেষ যত্নের মাধ্যমে চারা উৎপাদনের পর মূল জমিতে রোপণ করতে হবে? সেটি হচ্ছে টমেটো। আচ্ছা, টমেটো সবজিটি বীজ হতে বীজতলায় বিশেষ যত্নের মাধ্যমে আমরা চারা উৎপাদনের পর মূল জমিতে সেটি আমরা রোপণ করি। টমেটো সোলানেসি পরিবারের লাইকোপার্সিকন গণের অন্তর্ভুক্ত। টমেটোর কাণ্ড হচ্ছে কোমল ও রসালো। উদ্ভিদ বিজ্ঞানের দৃষ্টিতে টমেটো একটি ফল হলেও সবজি হিসেবে সারা বিশ্বে টমেটো পরিচিত। সবজি এবং সালাদ হিসেবে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ টমেটোর বেশ চাহিদা রয়েছে। ক্ষুদ্র ও মাঝারি চাষিদের জন্য এটি একটি বিশেষ অর্থকরী ফসল। সবজি হিসাবে এর ব্যবহার ছাড়াও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে এর ব্যবহার সুবিধ। দেশের বাজারে চাহিদা মিটিয়ে টমেটো রপ্তানিরও প্রচুর সম্ভাবনা রয়েছে। রান্নার উপকরণ হিসাবে এবং খাবারের সাথে টমেটো সসও বেশ প্রচলিত। আকর্ষণীয়তা, ভালো স্বাদ, উচ্চ পুষ্টিমান, বহুবিধ উপায়ে ব্যবহারযোগ্যতার কারণে সর্বত্র এটি জনপ্রিয়। এই সবজিতে প্রচুর পরিমাণে আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন এ, ভিটামিন সি রয়েছে। টমেটোতে লাইকোপেন নামে বিশেষ উপাদান রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। টমেটোতে লাইকোপেন নামক বিশেষ উপাদান রয়েছে যা ফুসফুসে, পাকস্থলী, অগ্নাশয়, কোলন, স্তন, মূত্রাশয়, প্রোস্টেট ইত্যাদি অঙ্গের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে। টমেটো বাংলাদেশ বিলাতি বেগুন নামেও পরিচিত। বাংলাদেশে টমেটো সবজি হিসাবে বহুল প্রচলিত হচ্ছে। সবজি হলেও টমেটোর মধ্যে ফলের সমুদয় গুণ বিদ্যমান এবং ফলের ন্যায় এটি রান্না না করেও খাওয়া যায়। টমেটো আমাদের দেশের একটি প্রধান শীতকালীন সবজি, তবে বাংলাদেশে গ্রীষ্মকালেও টমেটো সাফল্যের সাথে চাষ করা যায়। আমাদের 5 নম্বর প্রশ্ন কী রয়েছে, সেটি হচ্ছে বীজতলা জীবাণুমুক্ত করার জন্য নিচের কোন রাসায়নিক দ্রব্যটি প্রয়োগ করা যেতে পারে? সেটি হচ্ছে ফর্মালডিহাইড। এটি আমাদের ব্যবহার করা যেতে পারে। এখন আমরা জানব ফর্মালডিহাইড কি। ফর্মালডিহাইড হচ্ছে জীবাণুমুক্ত করার জন্য ফর্মালডিহাইড রাসায়নিক দ্রব্যটি মূলত ব্যবহার করা হয়। ফর্মালডিহাইড বা মিথানল এর ইংরেজি নাম। এক ধরনের রাসায়নিক যৌগ, বর্ণহীন ও দুর্গন্ধযুক্ত গ্যাস হিসেবে ওর বিশেষ পরিচিতি রয়েছে। এটি আগুনে জ্বলে এবং বিষাক্ত পদার্থ বিশেষ। এর রাসায়নিক সংকেত হচ্ছে CH2O। বাণিজ্যিক উদ্দেশ্য ফর্মালডিহাইড পানিতে দ্রবীভূত অবস্থায় সচরাচর এটি ফরমালিন নামে পরিচিত হয়ে থাকে। প্রকৃতিতে ফরমালিন কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সংমিশ্রণে তৈরি হয়। 1859 সালে রুশ রসায়নবিদ আলেকজান্ডার বুতলারভ ফরমালিনের অস্তিত্ব তার প্রতিবেদনে তুলে ধরেন। পরবর্তীতে 1869 সালে অগাস্ট উইলহেম বন হফম্যান সার্থকভাবে এটি চিহ্নিত করেন। আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, নিচের কোন গাছটি কাটিংয়ের মাধ্যমে বংশবিস্তার করতে পারে? সেটি হচ্ছে পাথরকুচি। এটি হচ্ছে পাতা কাটিংয়ের মাধ্যমে এটি আমরা কি করতে পারি? বংশবিস্তার করতে পারি। এখন আমরা এটি সম্পর্কে বিস্তারিত জানব। পাথরকুচি গাছটি পাতা কাটিংয়ের মাধ্যমে মূলত বংশবিস্তার করতে পারে। পাথরকুচি বিরুৎ জাতীয় একটি
ঔষধি উদ্ভিদ। পাথরকুচি বোটানিক্যাল নাম হচ্ছে ক্যালায়েন্স পিনাটা। এটি হচ্ছে অন্য একটি পাথরকুচির পাতা অনেকটা গোল হয়, তার বোটানিক্যাল নাম হচ্ছে ভার্জিনিয়া লিগোলাটা ওয়াল, এবং ইউনালি সম্প্রদায় এটিকে বলে আসল পাথরকুচি, আর কবিরাজরা পূর্বেরটিকে বলে আসল। আমাদের 7 নম্বর প্রশ্নে রয়েছে, নিচের কোনটি টিস্যু কালচার মিরি আমের বৃদ্ধি উদ্দীপক উপাদান হিসাবে ব্যবহৃত হয়? সেটি হচ্ছে আমাদের অক্সিন। অক্সিন সম্পর্কে আমরা এখন জানব। অক্সিন টিস্যু কালচার মিডিয়ামের বৃদ্ধি উদ্দীপক উপাদান হিসাবে ব্যবহৃত হয়। অক্সিন উদ্ভিদ দেহের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন। এই হরমোন হেট্রো অক্সিন নামেও পরিচিত। এর রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA। অক্সিনের রাসায়নিক সংকেতটি হলো অক্সিন ভাজক কলার কোষ থেকে উৎপন্ন হয়ে প্লোয়েম কলা দিয়ে নিম্নে অভিমুখে পরিবাহিত হয়। অক্সিনের ক্রিয়া অন্ধকারে ভালো হয়। অক্সিন ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়। আমাদের 8 নম্বর প্রশ্নটিতে রয়েছে, নার্সারিতে উৎপাদিত প্রতিটি ফসলের উৎপাদনের খরচ আলাদাভাবে নিরূপ করার জন্য নিচের কোন রেজিস্টারটি ব্যবহৃত হয়? সেটি হচ্ছে কাল্টিভেশন রেজিস্টার।